ছোটবেলা থেকেই আমার অলৌকিক বিষয়ে ছিল প্রবল আকর্ষণ। এর জন্য অবশ্য মায়ের কাছে বকাও খেয়েছি খুব। বন্ধুদের মধ্যে আমিও ছিলাম বেশি দুরন্ত আর সাহসীও। কখনো কোনো অলৌকিক জিনিসের গল্প হলে আমার উৎসাহ ছিল দেখার মতো। ছোট থেকেই ভূতের গল্পের বই পড়া, সিনেমা দেখা, মামার বাড়ি গেলে দিদার কাছে ভূতের গল্প শোনা আমার অবচেতন মনে ভূত নিয়ে একটা আলাদা চিত্র তৈরি করত, যার চেহারা ছিল ঠিক এমনটা: হাড় কঙ্কাল বের করা একটা শরীর, মুখটা হাড় হিম করা দেখতে, দাঁতগুলো বড় বড়, হাত পায়ের নখ বেশ লম্বা লম্বা, চোখটা উজ্জ্বল, ঠিক আগুনের গোলার মতো। ইচ্ছে করলেই হাত পা লম্বা করতে পারে, মাথাটা 360 ডিগ্রি ঘোরাতে পারে, গলায় ভয়ঙ্কর রকমের শোঁ আওয়াজ করে বলে, মানুষের রক্ত খাবো, হাত চিবাবো, ঘাড় মটকে রক্ত শুষে খাবো। আর ভয়ঙ্কর উল্লাসে আকাশ পাতাল কাঁপিয়ে হা হা করে হাসে। ভূত দেখার জন্য অনেক চেষ্টা করেছি। কখনো অন্ধকার গলির মুখে একা দাঁড়িয়ে থেকেছি, আবার কখনো বা একা বাঁশবাগান দিয়ে হেঁটে এসেছি। মামার বাড়িতে পুরাতন দুতলা মাটির বাড়িতে যে ঘরটাতে কেউ কখনো যায়নি, সেই ঘরে গিয়ে অনেকক্ষণ বসে থেকেছি। তবে তিনাকে দেখার সৌভাগ্য কোনো অবস্থাতেই হয়নি। বড় হওয়ার সাথে সাথে সেই প্রবল ইচ্ছাটা কেমন যেন ফিকে হয়ে গেছিল। তবে মনের মধ্যে ছিল একটা বিশ্বাস, কোনো না কোনো দিনই ভূতের দেখা নিশ্চয়ই পাবো। সৌভিক ছিল আমার খুব ভালো একটা বন্ধু। ওর সাথে পরিচয় সেই ক্লাস 1 থেকে। সব বিষয়ে মিল থাকলেও ওর এই ভূতের ভয়টা আমার মোটেও ভালো লাগতো না। কতবার ঝগড়া করে আমাকে বলেছে, যদি এরপর থেকে ভূতের নাম নিয়েছিস তো আমি আর তোর সাথে কথা বলবো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তখন ছুটি, কোথাও ঘুরতে যাওয়া হবে। ঠিক হলো সৌভিকের সাথে ওর মামা বাড়ি যাব, 10 দিন থাকবো। সেই মতো ব্যাগ গুছিয়ে চললাম আমি আর সৌভিক। আমাদের গন্তব্য ওর মামার বাড়ি। সৌভিকের মুখে শুনেছি ওর মামার বাড়ি বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে আবার একটা বাসে করে যেতে হয়। আমরা যখন বর্ধমান স্টেশনে পৌঁছলাম তখন সন্ধে নেমে এসেছে। ওখানে পৌঁছে একটা বাসে বসেছি। বাস ছাড়ার সময় 6টাতে। বাসের কন্ডাক্টর বললেন, এটাই শেষ বাস। রাস্তা খারাপ, তাই পরের বাস যেটা যাওয়ার কথা ওটা যাবে না, তাই বাস ছাড়তে খানিকটা দেরি হবে। দুজনে মিলে বসে একটু ঝালমুড়ি খাচ্ছি। লঙ্কা খেয়ে সৌভিক বলে উঠল, কি ঝাল! শোনক, জলের বোতলটা দে। জলের বোতলটা খুলে একটানে যেটুকুনি জল ছিল সবটা শেষ করে হু হু করতে লাগলো। বুঝলাম ভালোই ঝাল লেগেছে। বাস 6টায় ছাড়ার কথা থাকলেও সেখানে বাস ছাড়লো 6:30-তে। সৌভিক ওর মামাকে ফোন করে বলে দিল বাস ছেড়েছে। রাস্তার যা অবস্থা, এর থেকে হেঁটে গেলে বোধহয় একটু আরাম হতো। চারিদিকে খানা খন্দ গর্ত, বাসটাও যে কি কষ্ট পাচ্ছে এই কথা বলে আমি আর সৌভিক হাসাহাসি করছি। গৌরাঙ্গপুরে নামবো। এই সময় কন্ডাক্টর এসে বললেন, 40 টাকা ভাড়া দেন। পকেট থেকে টাকাটা মিটিয়ে কন্ডাক্টরের কাছে টিকিট নিলাম। একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, রাস্তার এমন খারাপ দশা কেন? রাস্তা মেরামতির কাজ অনেকদিন হয়নি বুঝলেন, যেটুকু ভালো ছিল সেটাও ওই বৃষ্টির জল জমে খারাপ হয়েছে। কয়েকদিন আগেও রাস্তাটা জলের তলাতেই ছিল। রাস্তা খারাপের জন্য আধ ঘন্টার রাস্তা 1 ঘন্টা লেগে যাচ্ছে। বাসে বসে দেখতে লাগলাম প্রকৃতির সৌন্দর্য। রাস্তার দুধারে লম্বা লম্বা গাছের সারি। চোখটা বুজে বসে আছি। বাস যাচ্ছে গরুর গাড়ির মতো। কতক্ষণ চোখ বুজেছিলাম জানি না,
হঠাৎ করে বাসটা ব্রেক কষে থেমে গেল। আমি ভাবলাম আমরা চলে এসেছি, তবে আমি যে ভুল এটা বুঝতে পারলাম যখন গাড়ির কন্ডাক্টর বললেন, বাস আর যাবে না বুঝলেন, মনে হয় ইঞ্জিনের সমস্যা হয়েছে। এখন মেকানিক ডেকে বাস ঠিক করাতে রাত 10টার উপর বেজে যাবে। এই সময় মেকানিক আসবে কিনা তাও ঠিক নেই। এদিকে বাসের অন্যান্য যাত্রীরা বিরক্ত হয়ে বাসের দোষ দিতে লাগলো। সকলেই হতাশ হয়ে গেছে, এখন কি করে বাড়ি পৌঁছবে। পাশের এক সহযাত্রীকে ডেকে সৌভিক প্রশ্ন করলো, আচ্ছা, এখান থেকে গৌরাঙ্গপুর কতদূর, যেখানে সেই বড় রাসের মেলা হয়? সে এখান থেকে আরো 3 কিমি দূরে। অনেকেই বাস থেকে নেমে পড়েছে। যাদের গন্তব্য এখান থেকে কাছে তারা হেঁটে যাবে ঠিক করেছে। আবার অনেকেই বাড়িতে ফোন করে জানিয়েছে। যাদের বাড়িতে বাইক আছে তাদের বাড়ি থেকে লোক ইতিমধ্যেই আসছে বা এসে পড়েছে। সৌভিক ওর মামাকে ফোন করলো, কিন্তু ওর মামা ফোন ধরলো না। এদিকে বাসের মধ্যে বসে আছি প্রায় মিনিট 10 হলো। গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে। এবার আমরাও বাস থেকে নেমে পড়লাম। বাসের অন্যান্য অনেক যাত্রীরা তখন সঙ্গ পেতে হাঁটা দিয়েছে। কেউ কেউ বাসেই বসে অবশ্য অপেক্ষা করছে কখন বাস ছাড়বে। আমরা এখন কি করব ভাবছি। এমন সময় একজন লোক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন আমরা কোথায় যাব। অন্ধকারের লোকটার চেহারা কিছুই আমরা দেখতে পাইনি। গৌরাঙ্গপুর রাসমেলার মাঠ। এখান থেকে কম করে হলেও 2 থেকে 3 কিমির কাছাকাছি। তবে তোমরা যদি হেঁটে যেতে পারো তাহলে একটা শর্টকাট রাস্তা বলে দিতে পারি। ওই দিক দিয়ে গেলে কিছুটা সময় কমবে। 9টার আগেই তোমরা পৌঁছে যাবে। যাই হোক, লোকটা আমাদের একটা শর্টকাট রাস্তা বুঝিয়ে দিল। সৌভিক আর আমার দুজনের কাঁধেই স্কুল ব্যাগ আছে, তার সাথে একটা করে হাত ব্যাগ। এতটা রাস্তা হেঁটে যেতে হবে এই ভারী ব্যাগ নিয়ে, এটা ভেবেই বেশ কান্না পাচ্ছে। তবে অন্য কথা ভেবে আমার মনটা কিন্তু বেশ খুশি খুশিই লাগছে। এই পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকটা অন্ধকার, রাস্তার দুধারে গাছ, বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ। একটু কষ্ট হলেও এটা মনে থাকবে চিরকাল। সৌভিক আর আমি একরকম বাধ্য হয়েই হাঁটা লাগালাম। সৌভিক আবারও ওর মামাকে ফোন করলো, তবে এবারও ওর মামা ফোন ধরলো না। ফোনের টর্চটা জেলে আমরা দুজনেই তখন চলতে শুরু করেছি। লাল পাথরের রাস্তার কোথাও কোথাও গর্ত হয়ে জল জমেছে। চারপাশটা বেশ শুনশান। জোনাকির দেখা পাওয়া গেলেও কোনো মানুষের দেখা নেই। ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। রাস্তার দুধারে মাঝে মাঝে বাঁশবাগান আছে। জমিতে চাষের কাজের জন্য রাস্তার ধারে নালার মতো খোঁড়া আছে, যেখানে বৃষ্টির জল জমে একেবারে ভর্তি। আর তাতে ব্যাঙের দল গোঁ গোঁ করে আওয়াজ করছে। কতক্ষণ এইভাবে হেঁটে যেতে হবে সেটা বোঝা যাচ্ছে না। সৌভিকের হঠাৎ মনে হলো আরেকবার মামাকে সে ফোন করবে। আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি মামাকে তা জানানো হলো না। এই বলে কল করতে গিয়ে দেখলো একটাও টাওয়ার নেই। আমিও একবার দেখলাম আমার ফোনটা, না সত্যি আমার ফোনেও একটা টাওয়ার নেই। কেন যে এই রাস্তা দিয়ে আসতে গেলাম সেটা কে জানে। আর কত দূর গেলে পাবো কারোর দেখা সেটাও বুঝতে পারছি না। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে দেখলাম ওতে একটুখানিও জল নেই, গলাটা শুকিয়ে গেছে। কাঁধের ভারী ব্যাগটার জন্য হাত পা যেন চলছে না। সৌভিক কিছুটা ভয়ে সিটিয়ে আছে। আমি সাহস দেখিয়ে ওর আগে টর্চের আলো ফেলে ফেলে যাচ্ছি। ফোনের স্ক্রিনে দেখলাম এখন বাজে 7টা 40। গ্রামের রাস্তাতে এর আগে কখনো এমন ভাবে হাঁটার সৌভাগ্য আমাদের হয়নি। খুব সাবধানে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ রাস্তাটা খুবই খারাপ। এদিক ওদিক একটু হলেই গর্ততে হোঁচট খেয়ে পড়ে যেতে বাধ্য। মাঝে মধ্যে টর্চের আলোতে পিছনের দিকে দেখছি সৌভিক যেন অনেক দূরে। ও আমার থেকে 1 হাত দূরেই আছে।
আমি এবার সৌভিককে বললাম, বুঝলি, একটা কথা মনে আসছে, বলবো? কি কথা বল। বলছি, তোর কি ভয় করছে? হ্যাঁ, সে তো একটু করছেই। আমি মনের কথা আর বললাম না। আসলে আমি বলতে চেয়েছিলাম, গ্রামে রাতে ভূত দেখা যায় শুনেছি। কি বলবি বলছিলিস? না না, কিছু না। কখন যে পৌঁছাবো ঠিক নেই। লোকটার কথা শুনে ওইভাবে রাস্তা দিয়ে না এলেই বোধহয় ভালো করতাম। মা আগেই বলেছিল সকাল করে বেরিয়ে পড়তে। যদি আগেই চলে আসতাম ভালো হতো। দেখ সৌভিক, আমরা যে সময় এখানে এসেছি এতক্ষণে তো পৌঁছে যাবার কথা। সবই ভাগ্য রে শোনক। তা না হলে রাস্তাতে এইভাবে গাড়ি খারাপ হয়। আরো কিছুটা সময় এইভাবে দুজনে হাঁটছে, তবে অবাক লাগছে, এই রাস্তাতে কারোর কোনো রকম দেখা নেই। চারদিকটা অন্ধকারে ঢেকে গেছে, আর দুদিন পরেই অমাবস্যা, তাই আকাশটাও বেশ গাঢ় কালো হয়েছে। এদিকে আর কত দূর যেতে হবে সেটাও জানি না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সৌভিক রাস্তার ধারে একটা গাছের গুড়ির উপরে ব্যাগ রেখে ধপ করে বসে পড়ল। আমি ব্যাগগুলোকে একটু নামিয়ে রেখে হাত পা গুলো ঝেড়ে নিচ্ছি। আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। এমন সময় সৌভিকের কথা বলার শব্দ শুনে সৌভিকের দিকে তাকালাম। সৌভিক যেখানে বসেছিল সে ওখানে নেই। অন্ধকারের মধ্যে যেদিকে তার কথা ভেসে আসছে ওইদিকে ফোনে টর্চের লাইটটা ফেলতেই আবছা আলোতে দেখতে পেলাম একটু দূরে দাঁড়িয়ে সৌভিক যেন কাকে বলছে। আচ্ছা, গঙ্গারামপুরের রাসের মেলার মাঠটা কত দূরে? ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে আমি কাউকে দেখতে পেলাম না। সৌভিককে ডাকলাম, এই সৌভিক, কার সাথে কথা বলছিস? আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে এসে বলল, একজন মহিলাকে জিজ্ঞেস করলাম গঙ্গারামপুর কত দূর। উনি বললেন ওনার সাথেই যেতে। উনি ওদিকেই যাচ্ছেন, চল। ব্যাগ নিয়ে গেলাম যেখানে মহিলাটি ছিল। তবে অবাক করা ব্যাপার, ওখানে গিয়ে আমরা কিন্তু কোনো মহিলাকে দেখতে পেলাম না। আমরা ভাবলাম হয়তো একটু এগিয়ে গেছেন। আমরা এবার একটু মনে সাহস পেলাম, যাকে কারণ না কারোর তো দেখা পেলাম। তার মানে গ্রাম এখান থেকে বেশি দূরে নয়, আমরা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। আমাদের পায়ের গতি এবার আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। কিছুটা এসেই আমার অবস্থা একেবারে খারাপ। দ্রুত চলতে গিয়ে জুতোটা মনে হয় ছিঁড়ে গেছে, তেষ্টাতে গলা শুকিয়ে গেছে। আমি একটু দাঁড়িয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিলাম। ফোনের আবছা আলোতে সৌভিককে আমার আশেপাশে দেখতে পেলাম না। ফোনের টর্চের আলোতে সৌভিককে খুঁজলাম, দেখতে পাচ্ছি না। তাই জোরে জোরে কয়েকটা ডাক দিলাম, সৌভিক, এই সৌভিক, সৌভিক, এই সৌভিক, কোথায় গেলে রে? আমার এবার খুব রাগ হচ্ছে। বিড়বিড় করে বললাম, শালা আমাকে একা রেখে কোথায় গেল কে জানে। অন্ধকারকে ভয় লাগে বলে এদিকে সাহসী হয়ে একা একা কোথায় গেল কি জানে রে বাবা, দূর। তবে এত রাগের মধ্যেও আমি কেমন যেন একটা অলৌকিক বিষয়ের আন্দাজ করছি। সৌভিকের কিছু হলো না তো, এই ভয় করে একটু কষ্ট করে যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করছি। 10 মিনিট যাওয়ার পরে সৌভিকের গলা পাচ্ছি। দূর থেকে ভেসে আসছে আমার নাম ধরে কেউ যেন ডাকছে। আমি ছুটে ছুটে যাচ্ছি। এদিকে পেটে খুব ব্যথা করছে, গলাটা শুকিয়ে যাচ্ছে তেষ্টাতে। আমার এবার ভয় করছে, কিছু হলো না তো। আলো দেখি কাছে গিয়ে দেখলাম একটা পুরাতন একতলা বাড়ি। তার মধ্যে একটা ঘরের মেঝেতে সৌভিক শুয়ে আছে। আমার ব্যাগ মেঝেতে ফেলে ওর কাছে গিয়ে দেখি সৌভিক হাতগুলো জড়ো করে মেঝেতে শুয়ে এদিক ওদিক করাচ্ছে আর চিৎকার করে বলছে, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। তবে এদিকে আগুনের বিন্দু মাত্র কোনো চিহ্ন দেখতে পেলাম না। ওর কাছে গিয়ে দুহাত দিয়ে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, সৌভিক, হ্যাঁ সৌভিক, সৌভিক, হ্যাঁ সৌভিক। কাঁধে করে ওকে বাইরে এনে শুয়ে দিলাম। পাশের একটা টোপা থেকে জল এনে ওর চোখে মুখে দিতেই একটু যেন ও শান্ত হলো। চোখ খুলেও আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি বিষয়টা ঠিক কি সেটা আমি বুঝতে পারলাম না, তবে এটুকুনি বুঝেছি ও খুব ভয় পেয়েছে। এই সময় জায়গাটা এখানে নিরাপদ নয়। আমরা নিজেদের ব্যাগ ফোন নিয়ে আবার চলতে শুরু করলাম। তবে আমাদের উপস্থিতিতে কেউ হয়তো খুব বিরক্ত হয়েছে। পাশের বাঁশবাগান থেকে একটা আওয়াজ হলো, ক্যাঁ ক্যাঁ করে, যেন কেউ আমাদের ভয় দেখাচ্ছে।
দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। আমার আবার সাহস আছে, তবে এই মুহূর্তে আমিও যেন কিছুটা ভয় পেয়েছি। এদিকে সৌভিক আমার হাতটা চেপে ধরে আছে। অনেক কষ্টে ওর মামা বাড়ি পৌঁছালাম। সৌভিক আমাকে বলতে বারণ করলো রাস্তাতে যা যা হয়েছে কাউকে যেন কিছু না বলি, বললেই সকলে ভয় পেয়ে যাবে। আমরা যেতেই বুঝলাম এনারা খুব চিন্তা করছিলেন, দুশ্চিন্তার ছাপ চোখে মুখে স্পষ্ট। এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে সৌভিক তখন গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে এতটা রাস্তা হেঁটে আসার কথা বলল। কেবল বলল না, দুটো কথা। প্রথমত, আমরা যে এই মাঠের রাস্তা ধরে এসেছি, আর দ্বিতীয়ত ওই ফাঁকা ঘরে ওর সাথে কি কি হয়েছিল সেটা আড়াল করে গেল। মনে হয় ওনারা কোনো কিছু ভেবে ভয় পেয়েছেন, তবে ভয় পাওয়ার কথা, কারণ একে তো আমরা এদিকে অজানা অচেনা, তার উপর এতটা পথ হেঁটে হেঁটে আসা। সৌভিকের মামিমা এবার বললেন, ছেলে দুটো এতটা পথ এসেছে, এখন ওদের হাত পা ধুয়ে কিছু খেতে দাও, পরে এ নিয়ে জিজ্ঞাসা করো। এই সৌভিক, যা গিয়ে হাত পা ধুয়ে নে। আমার দিকে তাকিয়ে উনি বললেন, কি নাম তোমার? আমার নাম সৌনক। যাও, তুমিও যাও, অনেকটা রাস্তায় এসেছো। সেই কখন বেরিয়েছো? আমরা কোনো খবর পাচ্ছিলাম না, তাই তোমার মামা আমি সকলে খুব চিন্তা করছিলাম। সৌভিক আর আমি দুজনেই গেলাম পাশের একটা ঘরে। ওখানে একজন বয়স্ক ভদ্রমহিলা শুয়ে আছেন। ইনি হলেন সৌভিকের দিদা। কেমন আছো দিদুন? এখন ঠিক আছি। বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ঠিকই আছে। এই যে আমার বন্ধু সৌনক। ও আচ্ছা, তোর মামি বলছিল তোর বন্ধু আসবে। তুমি ভালো আছো তো বাবা? আমি এবার একটু সামনে এগিয়ে গিয়ে প্রণাম করতে যাব। উনি বললেন, থাক থাক বাবা, আর প্রণাম করতে হবে না। ভালো থেকো, সুস্থ থেকো। যা, বন্ধুকে নিয়ে ঘরে যা। ভালো করে জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে কিছু খেয়ে নে। এই বলে সৌভিকের মাথাতে গালে হাত দিয়ে উনি অনেক আদর করে দিলেন। এমন দৃশ্য দেখে আমার বেশ মনে মনে খানিকটা কষ্টই হলো। আমি তখন ঠিক করে কথাও বলতে পারিনি। আমার ঠাকুমা তখন মারা গেছেন, আর মামা বাড়ির দিদা, তাকেও হারালাম গত বৎসরে। দুজনে সিঁড়ি দিয়ে দোতলার ডান দিকের একটা ঘরে গেলাম। বিছানাতে আগে থাকতে একটা গামছা, টেবিলে জলের বোতল, এগুলো রাখা ছিল। বোতল দেখে জল খাওয়ার কথা মনে পড়ে গেল। বোতলে ছিপি খুলে ঢক ঢক করে অর্ধেকটা জল খেয়ে নিলাম। সৌভিক আমার হাতে বোতলটা নিয়ে বাকিটা খেলো। ব্যাগগুলো জায়গা মতো রেখে বিছানাতে খানিকটা গাটাকে এলিয়ে দিলাম। কিছুটা পরে চোখ খুলতেই দেখি সৌভিক আয়নার সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে। ওর পিঠে ফোসকা পড়ার মতো কিছু একটা হয়েছে। আমি উঠে গিয়ে ওকে কিছু বলতে যাব, কি হয়েছিল ওখানে? ও বোধহয় আমাকে আয়নাতে দেখেই এবার খানিকটা পিছন ঘুরে দাঁড়িয়ে গেল। আমাকে বলল, তুই কি বলবি আমি বুঝেছি, এই কথাটা রাতে বলবো। চল, আমি ফ্রেশ হয়ে নিই, আমার হয়ে গেলে তুই ফ্রেশ হয়ে নিবি। আমি ব্যাগ থেকে রাতে পরার মতো জামা প্যান্ট বের করে নিলাম। অনেক চেষ্টার পর বাড়িতে ফোন লাগলো। ফোন করে সেখানে পৌঁছে গেছি জানিয়ে দিলাম। ফোনটা একটু চার্জে দিয়ে দিলাম। আমার মনের ভেতরে কেমন যেন একটা খটকা লাগছে। সৌভিকের অমন করে একজনের পিছন পিছন যাওয়া, তার উপর একজন মহিলাকে রাতে ওখানে দেখা, আবার ওই বাড়ির ভিতরে কি করতে গেল ও? সবটাই যেন আমার কাছে একটা এলোমেলো ব্যাপার, হিসেব মিলছে না। আমার ষষ্ঠেন্দ্র বলছে এখানে কিছু একটা গোলমাল আছে। আমার ভাবনাতে ছেদ পড়ল, সৌভিক ঘরে প্রবেশ করেছে। যা, তুই ফ্রেশ হয়ে নে, সাবান তেল সবই আছে, তবে রাতে মাথায় জল ঢালিস না, খুব ঠান্ডা জল। দুজনেই একসঙ্গে খেতে বসেছি। মামা আগেই খেয়ে নিয়েছে, কাল সকালে মার্কেটে যাবে, সকাল সকাল উঠতে হবে বলে। বিভিন্ন বিষয় নিয়ে মামিমার সাথে কথা হচ্ছে, পড়াশোনা,
আমাদের ওখানে বিভিন্ন বিষয় নিয়ে শফিকের মামার ছেলের কথা জিজ্ঞাসা করতেই উনি বললেন, ও এখন ঘুমিয়ে পড়েছে, দাদা আসবে, খুব আনন্দে ছিল, এত দেরি হচ্ছে বলে ঘুমিয়ে পড়েছে। কথায় কথায় আমি মামিমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমরা যে রাস্তা দিয়ে এলাম ওই রাস্তাতে কাউকেই তো দেখতে পাইনি, এখানে রাতে কি কেউ বেরোয় না? প্রথমে বুঝতে পারলেন না কোন রাস্তার কথা বলতে চেয়েছি। এই সময় সৌভিক বাধা দিয়ে বলে, ছাড় না এই কথা। আমিও নিষেধ না শুনেই বললাম, গৌরাঙ্গপুরে বাস স্টপ আসার আগে আমাদের গাড়ি খারাপ হয়, পরের বাস আজকে আসবে না, কন্ডাক্টর বললেন। তাই আমরা একজনের কথা শুনে ওখান থেকে হেঁটে মাঠের রাস্তা ধরে এলাম। এই কথাটা শুনেই মামিমার হাত থেকে ডাল ভর্তি ডাবুটা পড়ে গেল। ভূত দেখার মতো চমকে উঠেছেন। খেয়াল করলাম গলাটা আটকে গিয়ে তুতলে তুতলে বললেন, আসলে কদিন ধরেই এখানে খুব বৃষ্টি হচ্ছে, তার উপরে ওই রাস্তা ডুবেছিল, এই 2-1 দিন হলো জল নেমেছে, আর গ্রামের রাস্তা সাপ খোপের ভয়, তোমরা জানলে তোমরাও আসতে না ওই রাস্তা দিয়ে। তাহলে যে সৌভিক একজন মহিলাকে ওখানে দেখেছে বলল, আমি দুজনের দিকে খেয়াল করছি, সৌভিক যেন কিছুটা অস্বস্তিতে পড়েছে, আর মামিমা কোনো কিছু নিয়ে চিন্তা করছেন, তবে চোখে মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা খেয়ে নাও। আর কিছু লাগবে? না মামি, আর কিছু লাগবে না, তুমি আমাদের সাথে বসে পড়ো। আমি বসবো, তোদের খাওয়া হোক, তারপরে সব গুছিয়ে। খাওয়ার পরে আমি আর সৌভিক দুজনেই এসে বসেছি। সৌভিক বলল, চল, বড্ড ঘুম পেয়েছে, শুয়ে পড়ি। আমি বুঝতে পারছি না আমার কাছে কোনো কিছু লুকোচ্ছে। আমি ওকে বললাম, আচ্ছা, একটা সত্যি কথা বলতো, তুই ওখানে অমন করে শুয়েছিলিস কেন? কি হয়েছিল তোর? আরে কিছু না, ছাড় তো এসব ফালতু কথা, আমার কিচ্ছু মনে নেই। দেখ সৌভিক, আমাকে বোকা ভাবিস না। তুই বলবি না আমি সকলকে গিয়ে ওখানে কথা কিন্তু সমস্ত কথা বলে দেব। সৌভিকের মুখে ভয়ে প্রকাশ পাচ্ছে, চোখটা ছলছল করছে। আস্তে আস্তে সমস্তটা সে বলতে শুরু করলো। তুই তো ব্যাগ রেখে বসেছিলি, আমি একজন মহিলাকে দেখতে পাই, তোকে ওনার কথা বলেছিলাম। এরপরে আমি একটু তাড়াতাড়ি এগিয়ে গেলাম, মনে করলাম মহিলাটি এগিয়ে গেছেন, যদি রাস্তা চিনতে সাহায্য করে এই আশাতে। আমি যখন এগিয়ে গেলাম মহিলাটিকে কোথাও খুঁজে পেলাম না। বিশ্বাস কর, আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার আমার একটু ভয় করেনি, মনে হচ্ছিল কেউ যেন আমাকে ডাকছে। আশ্চর্যের বিষয়, অন্ধকারকে আমি যত ভয় পেতাম সেটা আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে থামলাম, আমি পেছনে তাকিয়ে তোকে দেখতে পেলাম না। আমি তখন ভয় পেয়ে গেলাম। সৌভিক একটু থেমেছে, ওর চোখ মুখের পরিবর্তন লক্ষ্য করছি আমি। এরপরেই একটা আশ্চর্য জিনিস দেখলাম। আমি দেখলাম একটু দূরেই একটা বাড়িতে আগুন লেগেছে। একজন মহিলা বাঁচাও বাঁচাও চিৎকার করছে। আমি ছুটে গেলাম ওইদিকে। আগুনটা বাড়িতে না একটা ঘরে লেগেছে। ওই ঘরেই একজন মহিলা ছিলেন। মহিলাটি আমার দিকে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। মহিলাটির চোখ রক্তবর্ণ, গা হাত পোড়া, মুখের একটা অংশ পুড়ে গেছে, গায়ে তখনও জ্বলছে আগুন। আমাকে দেখে বলছে, বাঁচাও বাঁচাও। এমন দৃশ্য দেখে আমি ভয় পেয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই আগুনের ফুলকি যেন উধাও। এবার মহিলাটি দাঁত বের করে চিৎকার করে আমাকে বলছে, তুইও মরবি। এটা বলেই হো হো করে হাসছে। আগুনে যে মানুষটা এতক্ষণ কষ্ট পাচ্ছিল, বাঁচাও বাঁচাও চিৎকার করছিল, সেই মানুষটাই এবার আনন্দ করছে। এটা দেখে খুব ভয় পেয়ে তোর নাম ধরে চিৎকার করলাম। আমি ওখান থেকে চলে আসতে চাইছিলাম, কিন্তু আমার হাত পা সব অবশ হয়ে গেল। এরপরে কি হলো আমি জানি না।
তুই মুখে জলের ছিটে দিতে হুঁশ ফিরল। এই কথা বলে সৌভিক কান্না করতে লাগলো। বুঝতে পেরেছি খুব ভয় পেয়েছে ও। যদি ওই মহিলা আমার কোনো ক্ষতি করে তাহলে? আমি শান্ত করে বললাম, আমি থাকতে তোর কিছু হবে না, তুই চিন্তা না করে ঘুমিয়ে পড়তো, আমি আছি তো। ওহ। লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। তখন মাঝরাত হবে। সৌভিক কেমন যেন একটা গোঁ গোঁ আওয়াজ করছে। লাইট জ্বালিয়ে দেখি মেঝেতে শুয়ে আছে। আরে, এই তো আমার পাশে শুয়েছিল, তবে মেঝেতে গেল কি করে? ওর গায়ে হাত দিতেই বুঝলাম খুব জ্বর। কানটা মুখের কাছে নিয়ে গিয়ে শুনলাম বিড়বিড় করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমার গা চলছে, খুব গরম। গায়ে হাত দিতেই বুঝলাম বেশ জ্বর এসেছে। এত রাত্রে কাউকে আর বিরক্ত করাটা ঠিক হবে না, তাই বিরক্ত করব না বলে আমি নিজেই ওকে তুলে বিছানাতে শুয়ে দিলাম। মাথাতে জলপট্টি দিচ্ছি। যখন মনে হলো এবার জ্বরটা কমেছে, তখন শুয়ে পড়লাম। সকালে চোখ খুলে পাশে সৌভিককে দেখতে না পেয়ে বেশ ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি ও আর ওর মামার ছেলে বসে আছে। সৌভিকের যে কাল রাতে জ্বর ছিল তা ওকে দেখে কিছুতেই সেটা বোঝা যাচ্ছে না। আমি কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরের চিহ্ন মাত্র নেই। বেলার দিকে আমি আর সৌভিক দুজনে মিলে একটু একটু করে এদিক ওদিক ঘুরতে বেরোলাম। ওর মামার ছেলে আমাদের সঙ্গে আসবে বলেছিল, তবে সৌভিক বলল পরে নিয়ে আসবে। আমি কথায় কথায় সৌভিককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর কি কোনো অসুবিধা হচ্ছে? না তো, কেন? না আসলে আজকে যখন তুই আয়নার সামনে দাঁড়িয়েছিলিস তখন দেখলাম তোর পিঠে একটা ফোস্কা পড়েছে। আরে আমি তো খেয়াল করিনি, কি করে হয়েছে বলতে পারবো না, তবে আমি কিছু বুঝতে পারিনি। এই প্রসঙ্গ ছেড়ে অন্য কথা নিয়ে গল্প করতে লাগলাম। তবে মাঝে মাঝে সৌভিকের মধ্যে একটু অসঙ্গতি দেখতে পাচ্ছি। নিজের মনে কিছু ভেবে হাসছে, আবার পুরাতন কিছু কথা যেগুলো মনে থাকার নয় সেগুলো ভুলে গেছে। যেমন আমি একটু আগে গল্প করতে করতে জিজ্ঞাসা করলাম, আগের বছর আমরা যে পুরুলিয়া গিয়েছিলাম সেখানেও খুব মজা হয়েছিল। সৌভিক এই কথাটাই যেন কেমন ভুলে গেছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে আমরা আবার ফিরে এলাম। স্নান করে দুপুরে মাংস ভাত খেলাম। দেশি মুরগির মাংস, বেশ টেস্ট। সাথে একটু সর্ষে দিয়ে মাছের ডিম দিয়ে আমরা চাটনি। খেতে বেশ ভালোই লাগলো। আজকে দুপুরের ভোজনটা বেশ ভালোই হলো। সৌভিক দুপুরে আর ওপরে এলো না। সকলের সাথে বসেই সে গল্প করছে। একটু ভাত কম দিতে হবে বলে আমি ওপরে এসে গাটাকে খানিকটা বিছানায় এলিয়ে দিলাম। শুয়ে কালকের ঘটনাটা ভাবতে চেষ্টা করছি, কিছুতেই হিসেব মিলছে না। হঠাৎ করে আমার বাবার কথা মনে পড়লো। আমার বাবা বলেছিল, যখনই কোনো বিপদে পড়বি ভৈরব তান্ত্রিকের কথা মনে করে বা হাতে থাকা তাবিজটাকে ছুঁয়ে মন থেকে 3 বার রক্ষা করো বলবি। আমিও বাবার সেই কথা মতো বাবার বলা কথা স্মরণ করে 3 বার বললাম, রক্ষা করো ভৈরব তান্ত্রিক, রক্ষা করো ভৈরব তান্ত্রিক, রক্ষা করো ভৈরব তান্ত্রিক। আমি জানি না এরপরে কি হবে। আমি আগে কখনো ভৈরব তান্ত্রিককে সামনে থেকে দর্শন করিনি। ওনার কিছু গল্প বাবার মুখে শুনেছি। উনি খুব বড় তান্ত্রিক, যে মানুষের চোখ দেখলেই বিপদের কথা বলে দিতে পারেন, যার কাছে সব সমস্যার সমাধান হয়েছে, যিনি চাইলে ধ্যানে বসে শরীর সেই স্থানে রেখে আত্মাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। ওনার নামে তো ভক্তরা রক্ষা পায়। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি সেটা আমি নিজেই বুঝতে পারিনি। আমার স্বপ্নের মধ্যে হঠাৎ করে এলেন একজন বয়স্ক লোক। পরনে লাল ধুতি, মাথাতে লম্বা চুল, গালেতে লম্বা লম্বা দাড়ি, কপালে লাল তিলক, হাতে একটা ছোট ত্রিশূল, শান্ত দুটি চোখ। আমাকে উদ্দেশ্য করে বলছেন, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয় বাবা। সমস্যা যখন আসে সমাধানও নিশ্চয়ই আছে। তোর সামনে বিপদ, সামনের অমাবস্যাতে তোর বন্ধুর উপরে আসতে চলেছে এক মরণ কোপ।
যদি ওকে বাঁচাতে চাস তাহলে ওকে একা বাড়ির বাইরে কখনো যেতে দিবি না ওই দিন। ওই অতৃপ্ত আত্মা তোর বন্ধুর সাথেই আছে। যতক্ষণ না পর্যন্ত ওর শরীর থেকে প্রাণবায়ু কেড়ে নিচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। ওকে যেতে দিবি না ঘরের বাইরে। এটা বলতে বলতেই আমি আবছা দেখতে লাগলাম। ওই সাধু বাবা কোথায় যেন হারিয়ে গেলেন। আমার ঘুমটা ভেঙে গেল। ভয়ে আমার বুকটা দুরু দুরু করছে। এ বাবা, আমি স্বপ্নেতে কি দেখলাম? পুরোটা আবার ভাবার চেষ্টা করছি, তবে এলোমেলো হয়ে গেছে স্বপ্নের দেখা সব ছবিগুলো। তবে একটাই কথা মনে পড়ছে, অমাবস্যার দিনে যেন একা যেতে না দিই। আমাকে স্বপ্নের কথাটা কাউকে না কাউকে বলতে হবে, তবে কাকে বলবো সেটা ভাবছি। মনে মনে ঠিক করলাম এটাই সুযোগ। নিচে সবাই গল্প করছে, এই সময় মামিকে কালকে সমস্ত ঘটনা আর আজকে স্বপ্নে দেখা ঘটনা বলতে হবে, তবেই সৌভিককে বাঁচাতে পারবো। না হলে ওর কোনো বড় বিপদ হতে পারে। নিচে গিয়ে দেখলাম মামা ফিরে এসেছেন। দুয়ারে মাদুরের ওপরে বসে হিসেব মেলাচ্ছেন, বা ওনার পাশে বসে আছে মামিমা। আমাকে দেখে বললেন, কি ঘুম হয়েছে? হ্যাঁ ওই হলো। সৌভিক কোথায়? সৌভিক একটু আগে ওর মামা সাইকেলটা নিয়ে বেরিয়েছে। আমরা দুজনেই বললাম তুমি ঘুম থেকে উঠলে তোমার সাথে যেতে। আমাদের কথা শুনলই না, বলল কিছু দরকার আছে, এক্ষুনি ফিরে পড়বে। আমি ওনাদের পাশে গিয়ে বসেছি। দেখলাম মামা মুদিখানা দোকানের হিসাব মেলাচ্ছে। সৌভিকের কাছে শুনেছি ওর মামার বাজারে একটা মুদিখানার দোকানও আছে। মামা এবার আমাকে বললেন, সৌভিকের কি শরীর খারাপ নাকি? আমি একটু ইতস্তত করে বললাম, কাল রাতে জ্বর এসেছিল। আমি মাথায় জলপট্টি দিতে দিতে খানিকটা জ্বর কমেও গিয়েছিল। সে কি, সৌভিক তো কিছু বলল না? মামা এবার মামিমার দিকে চেয়ে বললেন, না মানে আসলে আমি ফিরে এসে শুনলাম তোমরা কালকে ওই মাঠের রাস্তা দিয়ে এখানে এসেছো। বলছি ওখানে কি মানে তোমরা কিছু দেখেছিলে? না, ভয় পাওয়ার কিছু নেই, আরে সত্যি বলো, না হলে অনেক বড় বিপদ ঘটে যাবে। আমি এবার কিছুটা ভয়ে ভয়ে বললাম, কালকে আমরা যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম তখন ওই রাস্তাতে কাউকেই দেখতে পাইনি। হঠাৎ করে সৌভিক বলে যে ও একজন মহিলাকে দেখেছে। আমি বলছি আমি ওখানে কোনো মহিলাকে দেখতে পাইনি। এরপর সৌভিক দ্রুত এগিয়ে যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর আমি ওকে দেখতে পাইনি আর। হঠাৎ ওর চিৎকার শুনে ছুটে গেলাম। গিয়ে দেখি ও একটা ঘরে শুয়ে রয়েছে আর আগুন আগুন করে চিৎকার করছে। কালকে ওকে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছিল ওখানে, ও বলল ওখানে ও একজন মহিলাকে দেখেছে যার গায়ে আগুন লেগেছিল। ও যখন ওনাকে বাঁচাতে গেল তখন আগুন উধাও হয়ে গিয়ে মহিলাটির চোখে রাগে লাল হয়েছিল। মহিলাটি চিৎকার করে বলেছিল, তুইও মরবি। আমার বলা শেষ হলে দেখি সৌভিকের মামা মাথাতে হাত দিয়ে বসে পড়েছেন। ওর মামিমার চোখে জল, দুজনেই খুব চিন্তিত। আমি এবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ওই মহিলা কে? আজ থেকে প্রায় মাস সাতেক আগে একজন স্বামী স্ত্রী এসেছিলেন আমাদের গ্রামে। ওই মল্লিকদের একতলা বাড়িটা ভাড়া করেছিলেন। শুনেছি ওনার স্বামী মাঠে কাজ করতেন। লোকের মুখে শোনা কথা, একদিন যখন ওনার স্বামী বাড়িতে ছিলেন না, শহরে গিয়েছিলেন কোনো প্রয়োজনে, ওই দিন রাতে ওই বাড়িতে আগুন লাগে। মহিলাটি ওই আগুনে পুড়ে মারা যান। মহিলাটির স্বামী পরের দিন ভোরে এসে দেখে এমন কাণ্ড। গ্রামবাসীরা ছুটে যায়। এরপর থানা থেকে লোক আসে, তদন্ত চলে। না, তেমন কিছু জানা যায়নি। লোকে বলে মহিলাটি নিজেই গায়ে আগুন দিয়েছে। আবার কেউ কেউ বলে মহিলাটির স্বামী ছিলেন না,
এই সুযোগে কোনো বাজে লোক একা মেয়ে মানুষ পেয়ে আক্রমণ করে, জানাজানি হয়ে যাওয়ার ভয়ে আগুন লাগিয়ে দেয়। মহিলাটির স্বামী পাগলের মতো হয়ে বলতে থাকে, কাউকে ছাড়ব না, প্রতিশোধ নেব। এরপর থেকে শুরু এই অনাসৃষ্টি কাণ্ড। যে রাতে মহিলাটির মৃত্যু হয় ওটা ছিল অমাবস্যার রাত। আর এখন এই অমাবস্যার রাতেই কারোর না কারোর প্রাণ চলে যাচ্ছে। লোকে বলা বলি করে অমাবস্যার 2 দিন আগে থেকেই ওই মহিলার স্বামীকে ওই দিকে ঘুরতে দেখা যায়। ওনার পাগল স্বামী মৃত স্ত্রীর জন্যে শিকারের ব্যবস্থা করে দেন। এরপরে ওই আত্মা 2 দিন ওই শিকারের সাথে থাকে। এর আগে গ্রামের প্রায় 3 জনের মৃত্যু হয়েছে। সকলেই ওই মহিলাকে দেখেছে। যখন থেকে এটা জানাজানি হয়েছে, গ্রামের লোকজন অমাবস্যার 3 দিন আগে থেকে কেউ ওই রাস্তা দিয়ে আর যায় না। গ্রামের লোকজন সকলেই ভয়ে সিঁটিয়ে আছে। মামা, তাহলে এখন উপায়? সৌভিকের যে অনেক বড় বিপদ, ওকে তো রক্ষা করতে হবে। মনে তো হয় এটা আর হবে না। ওর সাথে ওই আত্মা ঘুরছে। ওকে কালকে বাড়ির বাইরে যেতে দেওয়া চলবে না। যখন 3য় জনকে ওই প্রেতাত্মা খুন করে, ওই লোকটার চোখ ফেটে রক্ত বেরিয়ে এসেছিল, আগুনে জ্বলে গিয়েছিল শরীরের অনেক অংশ। এই সময় আমাদের গ্রামে এসেছিলেন একজন তান্ত্রিক। ওই তান্ত্রিক বলেছিলেন ওই প্রেতাত্মা এখন খুব শক্তিশালী, আর ওই প্রেতাত্মাকে জাগ্রত করে রেখেছে ওনার স্বামী। ওনার স্বামী তন্ত্র চালনা করে জাগিয়ে রেখেছে। আর যে আত্মা জেগে থাকে তার খিদে এত সহজে মিটবে না। আগে ওর স্বামীকে খুঁজতে হবে, যাতে না অমাবস্যার আগে নতুন শিকার এনে দিতে পারে। গ্রামের সকলেই খুঁজল, কেউ ওনাকে পেল না। এমনকি সকলে গ্রামে ঢোকার আগে পাহারা দিত, যাতে কেউ না এই রাস্তা দিয়ে যায়। অশুভ শক্তির কাছে আমরা হেরে গেলাম। পরে আবার একজনের মৃত্যু হলো। তান্ত্রিকের কথা মতো গ্রামের কিছু লোক ওই বাড়িটার চারিদিকে মন্ত্র উচ্চারিত চুন, হলুদ, সর্ষের পোড়া দিয়ে গণ্ডি এঁকে দেয়। তান্ত্রিক বলেছিলেন এই প্রেতাত্মা যে কোনো রূপ ধারণ করতে পারে, তবে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন অমাবস্যার 3 দিন আগে ওই বাড়ির ভিতর প্রবেশ না করে। যদি করে তাহলে প্রেতাত্মা নতুন শিকার পেয়ে যাবে, আর আবার একটা মৃত্যু। তারপর থেকে কয়েক মাস ঠিকই ছিল। বিপত্তিটা ঘটল কালকে, যখন সৌভিক ওই প্রেতাত্মার ছলনা বুঝতে না পেরে ওর সাথে সাথে চলে যায় আর ঘরের মধ্যে প্রবেশ করে। এতক্ষণে আমি বুঝতে পারলাম যে লোকটি আমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল সে আসলে ওই মৃতা মহিলার স্বামী। মামা এদিকে ওনাদের গ্রামের বাকিদেরকে ঘটনাটা বলতে লাগলেন। সৌভিক বিকেলে ফিরে এলো। দেখলাম ওর চোখ মুখের পরিবর্তন হচ্ছে, চোখটা লাল হয়ে ফুলে গেছে। ওপরে উঠতেই বিছানাতে শুয়ে পড়লো। মামিমা গায়ে হাত দিতে বুঝলো বেশ ভালোই জ্বর এসেছে। জ্বরের ঔষধ দেওয়া হলো। আমার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে। তাহলে তাহলে কি সত্যি আসন্ন অমাবস্যা রাতে প্রেতাত্মা সৌভিকের প্রাণ নেবে? কালকে অমাবস্যা, কাল সৌভিককে বাড়ির বাইরে তো যেতে দেওয়া চলবে না। তাই আজ রাত থেকে গ্রামের কয়েকজন
পাহারা দেবে ঠিক হলো। আজ রাতে সৌভিকের কাছে মামা শোভে। এই পিশাচিনী যে কোনো রকম রূপ পরিবর্তন করতে পারে, কেবল হত্যা করে ওই বাড়িতে নিয়ে গিয়ে রাতটা বেশ আতঙ্কে কাটবে। কারোর চোখে ঘুম নেই। অমাবস্যা শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপর কি হবে কেউ সেটা জানে না। আমি আবার হাতের তাবিজটাকে ধরে ভৈরব তান্ত্রিকের নাম স্মরণ করতে লাগলাম। হারিয়ে গেলাম এক আশ্চর্য দুনিয়াতে। চারিদিকে পোড়া কাঠ আর পোড়া মাংসের গন্ধ। দূর থেকে যেন ভেসে আসছে কোথা থেকে, বল হরি হরি বল, বল হরি হরি বল। যত এগোচ্ছি মানুষের কান্নার হাহাকার, তার সাথে কীর্তন হাওয়ার মধ্যে শুনতে পাচ্ছি। এদিক ওদিক ছড়িয়ে আছে কাঠ। দেখে বুঝলাম এটা এটা তো একটা শ্মশান। আচ্ছা, আমি এখানে কেন? সেখানেই দেখলাম একটু দূরে বসে আছেন একজন বয়স্ক ভদ্রলোক, যিনি আগে আমার স্বপ্নে এসেছিলেন। কাছে গিয়ে দাঁড়াতেই উনি চোখ বন্ধ করে বললেন, কিরে, আমার খোঁজ করছিস কেন? আমি ভয়ে ভয়ে বললাম, আপনাকে তো আমি জানি না, তাহলে কেন আপনার খোঁজ করব? তুই তো আমার খোঁজেই এখানে এসেছিস, আমার নাম ধরে ডাকছিস। আমি ভৈরব তান্ত্রিক। আপনি ভৈরব তান্ত্রিক? লোকটি আবার চোখ খুললেন। সাথে সাথেই পাশে যেখানে একটা চিতা জ্বলছিল সেখানে জোরে আওয়াজ হলো কিছু ফাটার। তখনই সকলে আবার বলে উঠল, বল হরি হরি বল, বল হরি হরি বল। এইসব দৃশ্য দেখে আমার তো মাথা ঘুরছে। লোকটি আমাকে বললেন, তোর কাছে যে শক্তি আছে তাকে কাজে লাগা। কাল অমাবস্যার রাতে আমি যজ্ঞ করে ওই স্থান থেকে প্রেতাত্মা তাড়াবো। সন্ধে 7টার পরে কেউ যেন বাড়ির বাইরে না বের হয়। ওই প্রেতাত্মা কেবল রক্তে খুশি। কালকেই ওই অশুভ শক্তিকে ধ্বংস করতে হবে। আমার এই কথা সকলকে পৌঁছে দিবি। কাল সকালেই আমি যাব। আমার আশীর্বাদ সর্বদা তোর সাথে আছে। আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। চোখ বুজে হাত জোর করে প্রণাম করলাম। চিৎকার করে বললাম, ভৈরব তান্ত্রিক, রক্ষা করুন আপনি। উনিও ওনার কমণ্ডল থেকে জল নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিলেন। তখনই চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। জানালা দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করেছে। আমার পাশেই দাঁড়িয়ে আছেন মামা। আমার দিকে তাকিয়ে উনি বললেন, কিছু স্বপ্ন দেখছিলে বুঝি? ভৈরবতান্ত্রিক নাম ধরে জোরে ডাকলে কি না, তাই ছুটে এসে দেখি হাত জোর করে প্রণাম করছো। উনি আসছেন আমাদের গ্রামকে রক্ষা করতে। উনি আসলেই এই গ্রাম থেকে ওই অশুভ বিদায় নেবে। কে উনি? উনি একজন সিদ্ধ তান্ত্রিক। ওনার নামেতেই বিপদ কেটে যায়। উনি আমার স্বপ্নে এলেন, আমাকে ভরসা দিলেন আর বললেন আজকে সন্ধে 7টার পর কেউ যেন বাড়ির বাইরে না যায়, বা কাউকে যেন বাড়ির বাইরে বেরোতে না দেওয়া হয়। গ্রামের সকলকে এই কথা বলে দিতে বললেন। তুমি স্বপ্নে দেখেছো? এই কথা গ্রামের সকলকে বললে কেউ শুনবে না। সৌভিকের কথা তুমি ভাবছো, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝছি, তাই এমন স্বপ্ন দেখা স্বাভাবিক। আমি কাল রাতেই সৌভিকের বাড়িতে খবর দিয়েছি, তার সাথে তোমার বাড়িতেও বলে দিতে বলেছি। আজকেই সৌভিকের বাবা মা তোমার বাবার এখানে আসার কথা। বাইরে বসে আছে কিছু গ্রামের লোক, ওনাদের চা দিচ্ছেন মামিমা। আমার দিকে তাকিয়ে বললেন, হাত মুখ ধুয়ে নাও, একটু চা খেয়ে নাও। আচ্ছা মামি, সৌভিক কেমন আছে? কাল রাত থেকেই ওর খুব জ্বর এসেছে। ডাক্তার এসেছিল, দেখে গেছে। আমি একবার দেখে আসছি। না, যেতে হবে না। কেন? সকাল থেকে কেমন একটা করছে। আমাদের কাউকে কাউকে চিনতে পারছে না, শুধু বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে ডাকছে, তাই হাত পা বেঁধে রাখা হয়েছে। এটা শুনেই আমার বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় দিল। উঠানের এক পাশে একটা চেয়ারে মাথা গুজে বসে আছি।
এমন সময় চেনা কারোর ডাকে মাথা তুললাম। বাবা এসেছে, সাথে সৌভিকের মা আর ওর বাবা। তবে সাথে যাকে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার স্বপ্নে সেই ভৈরব তান্ত্রিক, উনি সত্যি এসেছেন। এখন একটি কথাও মুখ দিয়ে বের হলো না। সকলের সাথে ওপরে সৌভিকের কাছে গেলাম। দরজা খুলে প্রবেশ করতেই দেখলাম এই এক রাতে ছেলেটা কেমন যেন বেঁকে গেছে, চোখের নিচে কালি পড়েছে, হাতে পায়ে ফোসকা পড়েছে। যারা বিজ্ঞানকে মানে তারা এমন দৃশ্য দেখবে, তারা বিশ্বাস করতে বাধ্য হবে এটা অশুভ শক্তির প্রভাব। সৌভিকের মা কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরলো। এমন সময় সৌভিক জোরে একটা ধাক্কা দিল। যে কোনোদিনও মায়ের মুখের উপর কোনো কথা বলেনি সে কিনা মারল। এদিকে ভৈরব আচার্য সবটাই দেখছেন। উনি এবার চোখ বুঝে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। সৌভিক উন্মাদের মতো করছে, গলার আওয়াজ পরিবর্তন হয়েছে। ও যেন এই ঘর থেকে বেরিয়ে যেতে চাইছে, চিৎকার করে বলছে, সবাইকে মারবো। ওর গলার আওয়াজ কেমন যেন একটা মেয়েলি হয়ে গিয়েছে। আমার খুব ভয় লাগছে। এতদিন একটা ইচ্ছে ছিল ভূত দেখার, কেবল গল্পে শুনেছি, আজ দেখলাম। গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। ভৈরবতান্ত্রিক জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছেন। ওং নমো হিং শান্তি স্বরূপিণ কিং কিং তং নমঃ। এমন ভাবে কয়েকবার কমণ্ডল থেকে জল নিয়ে সৌভিকের গায়ে ছিটিয়ে দিতে ও নেতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। সৌভিকের মা বাবা কাঁদতে শুরু করেছেন। সকলকে বাইরে যেতে বলে ভৈরবতান্ত্রিক ঘরের বাইরে চুনের গণ্ডি দিলেন। সকলে নিচে এসে ভিড় করছে। এতক্ষণে গ্রামে রটে গেছে পুরো ঘটনা। সকলের মাঝে অবস্থান করছেন ভৈরবতান্ত্রিক। সকলকে শান্ত করে বললেন, তোমরা শান্ত হও। ওই প্রেতাত্মা আজকে ওর শিকারকে কিছুতেই হাতছাড়া করবে না। ওর প্রাণ নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে। আজ তোমরা কেউ সন্ধে 7টার পরে বাড়ির বাইরে বের হবে না। আমি যজ্ঞ করব, ওখানে অনেক বাধা আসবে। এই কথা শুনে সৌভিকের মামা আশ্চর্য হয়ে আমার দিকে দেখছেন। উনি হয়তো ভাবছেন সকালে আমি এই কথা বলেছিলাম। এরপরে গ্রামের সকলে নিজেদের ঘরে ফিরে গেল। ভৈরবতান্ত্রিক গ্রামের একজনকে জিজ্ঞাসা করলেন গ্রামের শ্মশানটা কোন দিকে। উনি কিছু কাজ আছে বলে বেরিয়ে গেলেন। বাবার কাছে শুনলাম ওনাকে কি করে পাওয়া গেল। বাবা বলল, হ্যাঁ, কাল রাতেই এমন বিপদ ঘটেছে খবর পেলাম। ভৈরবতান্ত্রিকের আশ্রমে ফোন করে খবর দিলাম। উনি সকালে বর্ধমান স্টেশনে এসেছিলেন, ওখান থেকেই সোজা এখানে এলাম। আমি বাবাকে আমার স্বপ্নের সমস্ত কথা বললাম। ভৈরবতান্ত্রিক যাওয়ার আগে বাবাকে বলেছিলেন যে উনি যে যজ্ঞ করবেন সেখানে আমি ওনাকে সাহায্য করব, তাই আমাকে দুপুরে চিড়ে মুরগি খেতে উনি ফর্দ করে দিয়েছিলেন। মামা সেই মতো উপকরণ বাজার থেকে কিনে আনলেন। এদিকে গ্রামের একজন সাহসী ছেলের সাথে আমি বাবা মিলে বেলকাঠ, বেলপাতা, বেল, কলা পাতা, কাদার ঠেলা আরো অনেক কিছু জোগাড় করে আনলাম। বিকেল 5টা হতেই ভৈরবতান্ত্রিক ফিরে এলেন। সৌভিকের এখন কি খবর? একটু আগে দূর থেকে জানলা দিয়ে দেখে এলাম গো গো আওয়াজ করছে, কেমন যেন একটা হিংস্র হয়ে গেছে। নিজের গা হাত পা নখ দিয়ে সব ছিঁড়ে রক্ত বার করছে। জল খাবার কিচ্ছু দেবেন না যতক্ষণ না আমি বলছি। সন্ধ্যে 7টা বাজতে আর কিছুক্ষণের অপেক্ষা। ভৈরবতান্ত্রিকের কথা মতো সকলেই ঘরের ভেতরে বসে থাকলো। কেউই বাড়ির বাইরে যাবেন না। আর হ্যাঁ, ভুলেও কোনো অবস্থাতে উপরের ঘরে যাবেন না, এটা বলে উনি ঘরের চারদিকে কিছু একটা গণ্ডি কেটে দিলেন। কেবল আমি আর উনি এখন বাইরে। ওনার কথা মতো সমস্ত উপকরণ নিয়ে একটা কাপড়ের পোটলার ভেতরে ভরলাম। আগে একটা মশাল তৈরি করা ছিল, তার থেকে একটি মশাল জ্বালিয়ে নিলেন ভৈরবতান্ত্রিক। আমাকে ইশারাতে বোঝালেন ওনাকে অনুসরণ করতে। এরপর গ্রামের শেষ প্রান্তে এলাম, যেখানে গ্রামের শ্মশান। হাতে সমস্ত উপকরণ একটা নির্দিষ্ট জায়গায় বের করে রাখলাম। এতক্ষণ পর্যন্ত উনি একটাও কথা বলছিলেন না, কেবল ইশারাতে বোঝাচ্ছিলেন। এবার উনি বললেন, মশালগুলো চারিদিকে মাটির উপর গেঁথে দিয়ে আগুন দাও। সেই মতো আমিও করলাম। উনি আবার বললেন, এই যজ্ঞ চলাকালীন একটাও প্রশ্ন করতে পারা যাবে না।
যজ্ঞ সম্পন্ন না হলে তোমার আমার দুজনেরই বিপদ। সে যত বাধাই আসুক না কেন, এই যজ্ঞ চলাকালীন নিজের আসন ছেড়ে উঠবে না। এই বলে আমাকে একটা ধুতি পরতে বললেন। আমাকে পাশের পুকুর থেকে 1 ঘটি জল আনতে বললেন। আমি কিছু ভয়ে ভয়ে একটা মশাল নিয়ে পুকুর থেকে খানিকটা জল তুলে নিয়ে আসলাম। উনি এবার আমাদের চারিদিকে একটা গণ্ডি এঁকে দিলেন। উনি যেটার উপরে নিজের আসন করলেন সেটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সপ্তাহ হয়ে যাওয়ার পরে মাটির উপরে জল কাদা দিয়ে মানুষের চিত্রণায় একটা মূর্তি তৈরি করা হয়। উনি ওটার উপরেই এখন বসে। দেখে মনে হচ্ছে যেন মূর্তিটা কয়েকদিনের পুরাতন। মূর্তিটার উপরে বসে উনি যে সমস্ত উপকরণগুলি নিলেন তা হলো কাঠ, বেলপাতা, ধূপ, ধুনো, ঘি। মূর্তিটি মাথার দিক থেকে কাঠ দিয়ে তাতে ঘি দিয়ে আগুন জ্বাললেন। ব্যাগ থেকে একটা পাত্রের মধ্যে থেকে বের করলেন একটা জ্যান্ত শোল মাছ। মাছটাকে ভালো করে জলে ধুয়ে ঘিয়ে টিপ পড়লেন, মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। ওং শ্রী ধূপে তু কিং সিং পথ নমঃ শ্রী কেতু ধাবে সিং পুত কলাঙ্গতং নমঃ সিং কং কিং ভূত সরাসং চারপিত দিং ধং নমঃ। এই বলে শোল মাছের ওপরে নিজের ত্রিশূল দিয়ে গেঁথে দিলেন। মাছটি এবার ছটফট করতে লাগলো। একটা সরাতে মাছের রক্ত নিয়ে ওর সাথে ঘি মিশিয়ে হোমের আগুনে দিলেন। একটা কলা পাতাতে ওনার কথা মতো আগেই সাজিয়ে রেখেছিলাম বেলপাতা, বেলকাঠ, সর্ষে, হলুদ, চুন, কাকের পালক, গরুর খুর দিয়ে তোলা মাটি, তার সাথে আরো কিছু নাম না জানা উপকরণ। যজ্ঞের আগুনে ঘি দিতেই আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। এরপরে উনি তাতে সর্ষে ছিটিয়ে মন্ত্রোচ্চারণ করছেন। অবাক করা ব্যাপার, এতক্ষণ চারিদিকের পরিবেশ একেবারে শান্ত ছিল, তবে কোথা থেকে ঝোড়ো হাওয়া শ্মশানে প্রবেশ করলো। কেমন যেন পাগলা হাওয়া চারিদিকে ঝড় তুলেছে। ভৈরব তান্ত্রিক নিজের মনেই মন্ত্রোচ্চারণ করে চলেছেন। বনের ভেতর থেকে আসছে যত সব চিৎকারের শব্দ, কানে হাত দিলাম, গায়ের লোম খাড়া হয়ে গেছে। আমি কোথায় এসেছি? একটু দূরে দেখি সৌভিক দাঁড়িয়ে আমাকে ডাকছে। ওর করুণ মুখটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি ভৈরব তান্ত্রিকের মুখের দিকে তাকালাম। উনি চোখ বন্ধ করে অনর্গল নিজের ভঙ্গিতে মন্ত্রোচ্চারণ করছেন, মন্ত্র পাঠ করছেন। সৌভিক আমাকে ডাকছে। আমি এবার কিছু বলতে যাব, ভৈরব তান্ত্রিক ওনার ডান হাত দিয়ে আমাকে স্পর্শ করলেন। আমার মনে পড়ে গেল এই যজ্ঞ চলাকালীন কোনো কথা বলা, এমনকি গণ্ডির বাইরে যাওয়াটাও নিষেধ। সৌভিক যেখানে দাঁড়িয়ে ছিল এদিক ওদিক তাকাতে দেখলাম। সৌভিক, সৌভিক কোথায়? সৌভিক ওখানে এখন দাঁড়িয়ে নেই তো। এদিকে ঝড়ের গতিবেগ প্রচন্ড, সমস্ত কিছু উড়িয়ে নিয়ে গেলেও গণ্ডির মধ্যে থাকা উপকরণ যেমন ছিল তেমনই রয়েছে। এইভাবে কয়েক ঘন্টা কাটলো। ভৈরব তান্ত্রিক যজ্ঞে জল দিয়ে নিভিয়ে দিলেন। এর থেকে চারিদিকে ঝড় থেমে গেল। একটা পাত্রে যজ্ঞ ছায় ভস্য কুড়িয়ে নিলেন। কাঠিতে আগুন জ্বেলে ভৈরব তান্ত্রিক চললেন। ওনার হাতে সরাতে পোড়া শোল মাছ এবং যে ঘটি করে জল এনেছিলেন সে দুটো তো হাতেই রয়েছে। ওনার ইশারাতে আমিও ওনার পেছন পেছন যেতে লাগলাম। চারিদিকে একটা শীতল হাওয়া আমাদের কি যেন ঘিরে ধরেছে। এক প্রকার ছুটতে ছুটতে আমরা মামা বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছি। ভৈরব তান্ত্রিকের হাতে যে শোল মাছের পাত্রটি ছিল তাতে এখন একটুও মাছ নেই, এমনকি জল ভর্তি পাত্রটাও খালি। এবারে বুঝলাম ওই শোল মাছ আর জল অন্যান্য প্রেতাত্মাদের খাদ্য, যারা ওই অমাবস্যার রাতে ঘুরে বেড়ায়। ভৈরব তান্ত্রিক উপরে উঠতে লাগলেন। যে ঘরে সৌভিক ছিল আমি ওনার পেছন পেছনে গেলাম। ওই যজ্ঞ ছায় ভস্য চারিদিকে ছড়িয়ে দিয়ে ঘরের দরজাটা উনি খুলে দিলেন। সৌভিকের চোখ মুখ যেন কেমন হয়ে গেছে, পাগলের মতো হাত পা ছুটছে। গলার আওয়াজ যেন একেবারে পাল্টে গিয়ে ভয়ঙ্কর রকমের আওয়াজ করে বলছে, সবাইকে মারবো, যারা আমাকে মেরেছে তাদের হত্যা করব। কে তোকে মেরেছে? আমি কিছু জানি না, আমি প্রতিশোধ নেব। এই গ্রামের লোক কিছু করেনি, এদের ছেড়ে দে। না, ছাড়বো না, সবাইকে মারবো। ছাড়বি না? দেখ তাহলে। এই বলে ব্যাগ থেকে যজ্ঞ ভস্য সৌভিকের গায়ে ছড়িয়ে দিলেন। ওই আত্মা যেন এবার বাইরে বেরিয়ে আসতে চাইছে।
কিছুক্ষণ সৌভিককে অত্যাচার করে বাইরে বেরিয়ে এলো একটা ধোঁয়া, যা বেরিয়ে আসতে সৌভিকের দেহটা মেঝেতে ধপ করে পড়ে গেল। ভৈরব তান্ত্রিক ওনার কমণ্ডল থেকে জল নিয়ে সৌভিকের উপর ছিটিয়ে দিলেন। ত্রিশূল থেকে একটু সিঁদুর নিয়ে ওর কপালে পরিয়ে দিলেন। বাড়ির সকলে এসে সৌভিককে ধরাধরি করে নিয়ে গেল। বিপদ মুক্ত হলাম যখন দেখলাম সৌভিকের জ্ঞান ফিরেছে। সকালে ভৈরব তান্ত্রিকের সাথে গ্রামের কিছু লোক ওই পোড়া বাড়িতে গিয়ে দেখলো ওখানে একটা লাশ পড়ে আছে, যার গা হাত পা পোড়া। গ্রামের সকলেই দেখে চিনলো এটা ওই মহিলার স্বামী। এখানে এখানে কিভাবে আসলো সেটা সবার প্রশ্ন। তখন ভৈরব তান্ত্রিক বললেন, কাল রাতে যজ্ঞ করে সৌভিকের কাছে গিয়ে ওই প্রেতাত্মাকে বের করলাম। এই বাড়িতেই আগে থেকে যজ্ঞ করছিলেন এক অসাধু ভণ্ড। ওই প্রেতাত্মা এখানে এসে ওনাকে হত্যা করেছে। আসলে ওই মহিলার স্বামী দিনের বেলাতে চাষ করতেন আর রাতে তন্ত্র সাধনা করতেন। তন্ত্র শক্তি খারাপ কাজে ব্যবহার করতেন। ওনার জন্যই ওনার স্ত্রী মারা গেছেন। যখন ওনার স্ত্রী জানতে পেরেছেন যে ওনার স্বামী খারাপ মানুষ, তখন উনি নিজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন। তাহলে ওনার স্বামী গ্রামের লোকের ক্ষতি করছে কেন? আসলে সঠিক কারণ বলতে পারবো না, তবে আমার মনে হয় উনি সিদ্ধি লাভের জন্যই এই হত্যাগুলো করাচ্ছিলেন। আসলে ওনার স্ত্রীর আত্মাকে উনি নিজের বশে করে রেখেছিলেন, আর ওনার মৃতা স্ত্রী মৃত্যুর পরেও মুক্তি পায়নি। তাই তো মৃত্যুর পরেও মহিলার আত্মা স্বীকার করলো না ওনাকে কে হত্যা করেছে। অপঘাতে মৃত্যু হয়েছে দুজনের। আত্মার মুক্তি দিতে হবে। আজকের পর থেকে গ্রামে আর কোনো বিপদ হবে না। এটা শুনে গ্রামের সকলে খুশি হলো। ভৈরব তান্ত্রিককে সকলেই প্রণাম করলো। মামার বাড়িতে ফিরে এলাম। ঠিক হলো আজকের দিনটা থেকে আমি, সৌভিক, ওর মা, বাবা, আমরা সকলেই কাল ফিরে যাব। ভৈরব তান্ত্রিকের নাম এর আগে শুনেছি, এখন নিজ চোখে চাক্ষুষ করতে পেরে ধন্য হলাম। ভূত দেখার ইচ্ছে আমার এভাবে পূরণ হবে ভাবতেই পারিনি। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।